হ্যালো ফ্রেন্ডস, টেক্সারিং অনলাইন চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগতম। আজ ইতিমধ্যেই কেন্দ্রের মোদী সরকার এবং রাজ্যের মমতা সরকারের তরফ থেকে বেরিয়ে আসলো আটটি বিরাট বড় খবর, যা কিনা দেশের সহ রাজ্যের প্রত্যেক বাসিন্দার জন্য জানা অত্যন্ত দরকার। তাই চলুন বেশি সময় নষ্ট না করে আমরা প্রত্যেকটি খবর বিস্তারিতভাবে জেনে নিই। আর তার আগে আপনাদের কাছে ছোট্ট একটা অনুরোধ, অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন এবং সঙ্গে সঙ্গে সকলের কাছে ভিডিওটি দেখার পর শেয়ার করবেন। আর যদি আপনি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি যদি আপনি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমাদের পেজটিকে ফলো করবেন। আর আপনি এই মুহূর্তে দেশের কোন রাজ্যের কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন অবশ্যই আপনার এলাকার নাম কমেন্ট বক্সে লিখে জানিয়ে দেবেন। তো দেখুন আজকের প্রথম খবর, সাসপেনশন না ওঠা পর্যন্ত মেদিনীপুর মেডিকেলে কর্মবিরতির ঘোষণা জুনিয়র ডাক্তারদের। তো শুক্রবার জুনিয়র ডক্টরস ফ্রন্টের প্রতিনিধি দল মেদিনীপুর মেডিকেল কলেজে গেছে। আরজিকর হাসপাতাল থেকে শ্যামবাজার পর্যন্ত মিছিল করার পর সাংবাদিক বৈঠক করেন দেবাশিস হালদাররা। 18 তারিখ শিয়ালদা আদালত চত্বরে মহাসমাবেশের ডাক দিয়েছে জুনিয়র ডাক্তারদের সংগঠন। দুপুর 1:30 থেকে জমায়েতের আহ্বান জানিয়েছে তারা। শুধু তাই নয়, বিকেলে বিধাননগর কমিশনারেটের সামনেও বিক্ষোভ সমাবেশ করতে চলেছেন জুনিয়র ডাক্তাররা। অন্যদিকে সকাল 8টা থেকে মেদিনীপুর মেডিকেলে কর্মবিরতির ঘোষণা করা হয়েছে সংগঠনের তরফে। ঘটনা হলো মেদিনীপুর মেডিকেল কলেজে প্রসূতি মৃত্যুর ঘটনায় সাসপেন্ড হওয়া 12 জন চিকিৎসকের বিরুদ্ধে গাফিলতিতে মৃত্যুর ধারায় এফআইআর দায়ের হয়েছে, যার নেপথ্যে চক্রান্তের গন্ধ পাচ্ছেন জুনিয়র ডাক্তাররা। তাদের পর্যবেক্ষণ, আরজিকরের ঘটনার পর থেকে যেভাবে আন্দোলন সংগঠিত হয়েছে সেই মরাল ভেঙে দিতেই ইচ্ছে করে সরকার ডাক্তারদের ওপর এখনও সিদ্ধান্ত নিচ্ছে, অথচ 20 স্যালাইন নিয়ে কোনো উচ্চবাচ্যই করছে না রাজ্য। আর ঠিক সেই কারণেই কর্মসূচি ঘোষণা করেছে জুনিয়র ডাক্তারদের সংগঠন। তো দেখুন আজকের আরও একটি বড় খবর, আবাস যোজনার টাকা ফেরত নিচ্ছে রাজ্য সরকার। কাদের থেকে কেন টাকা ফেরত নেওয়া হচ্ছে জেনে নিন বিস্তারিত। তো পশ্চিমবঙ্গ সরকার রাজ্যের জনসাধারণকে বাড়ি বানানোর জন্য আবাস যোজনা প্রকল্প চালু করেছেন। রাজ্যে এমন অনেক বাসিন্দা রয়েছেন যাদের পাকা বাড়ি নেই, তাদের সুবিধায় রাজ্য সরকার এই প্রকল্প চালু করেছিলেন। তবে এর আগে প্রধানমন্ত্রীও আবাস যোজনার প্রকল্পের মাধ্যমে দেশবাসীকে আর্থিক সাহায্য করতেন, যদিও পরবর্তীতে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আলাদা করে এই রাজ্যের জন্য বাংলার বাড়ি প্রকল্পের ঘোষণা করেছেন। ইতিমধ্যেই বাংলা আবাস যোজনা বা বাংলার বাড়ি প্রকল্পের মাধ্যমে উপকৃত বহু মানুষ। তারা আশা করছেন যত দ্রুত সম্ভব তাদের অ্যাকাউন্টে সরকারি প্রকল্পের টাকা ক্রেডিট হোক। তবে এর মাঝে শোনা যাচ্ছে এক চিন্তার খবর, পশ্চিমবঙ্গ সরকার ফিরিয়ে নিচ্ছে আবাস যোজনা প্রকল্পের টাকা। কিন্তু কেন, হঠাৎ করে কেন এই উদ্যোগ নিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়? প্রধানত সরকারি প্রকল্পে এবার জালিয়াতি রুখতে রাজ্য সরকার সতর্কতামূলক পদক্ষেপ নিয়ে চলেছে। অতীতের থেকে শিক্ষা নিয়ে এবার কড়া পদক্ষেপ নিতে চলেছে প্রশাসন। আবাস যোজনা প্রকল্পের অর্থ ফেরত নিতে এবার খোলা হবে পৃথক অ্যাকাউন্ট। আর্থিক দুর্নীতি ঠেকাতে এবার আগের থেকেই সতর্ক নবান্ন। প্রকল্পের টাকা সঠিক হাতে যাচ্ছে কিনা, টাকা ছাড়ার আগে এবং পরে তার সঠিকভাবে খেয়াল রাখা হচ্ছে। আবাস প্রকল্পে কোনো বরাদ্দ যদি ভুল উপভোক্তার হাতে চলে যায় তাহলে তা ফেরানোর মৌখিক নির্দেশও দেওয়া হলো নবান্নের তরফ থেকে। আবাস যোজনা প্রকল্পে ফিরিয়ে নেওয়া অর্থের জন্য এবার পৃথক অ্যাকাউন্ট অর্থাৎ ডিডাক্ট রিকভারিজ হেড অফ ব্যাংক অ্যাকাউন্ট খোলার সিদ্ধান্তও নাকি নিতে চলেছে রাজ্য সরকার। তো দেখুন আজকের আরও একটি বড় খবর, নিলেন শিশুর দায়িত্ব। মমতার 5 লক্ষের পাল্টা 10 লক্ষ টাকা ক্ষতিপূরণ ঘোষণা শুভেন্দুর। তো মেদিনীপুর মেডিকেলে সংক্রমিত স্যালাইন ব্যবহারের ফলে মৃত প্রসূতির বাড়ি গিয়ে তার সদ্যজাত সন্তানের দায়িত্ব নিলেন রাজ্যের বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী। একই সঙ্গে নিহত প্রসূতির স্বামীকে 10 লক্ষ টাকা ক্ষতিপূরণের প্রতিশ্রুতি দিলেন তিনি। সঙ্গে বিপত্নিক দেবাশিস রুইদাসের সঙ্গে দেখা করেন তিনি। নিহত মামনি রুইদাসের সদ্যজাত সন্তানকে কোলে নিয়ে আদর করেন তিনি। দুপুরে নবান্নে বসে যখন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মেদিনীপুর মেডিকেলে প্রসূতি মৃত্যুর জন্য চিকিৎসকদের দায়ী করে ক্ষতিপূরণ ঘোষণা করছেন, তখন রুইদাস পরিবারের উঠে দাঁড়িয়ে শুভেন্দুবাবু সেখানে পৌঁছাই সদ্যজাতকে কোলে তুলে নেন তিনি। নিহত মামনি দেবীর স্বামী দেবাশিস রুইদাসকে তিনি বলেন, সরকার মামনি দেবীকে খুন করেছে, যেভাবে আরজিকরের নির্যাতিতাকে সরকারি খুন করা হয়েছে ঠিক সেই রকম আমি আপনার সন্তানের দায়িত্ব নিলাম। আপনি বাবা হিসেবে ওর দায়িত্ব পালন করবেন, আমি আপনার দাদা হিসেবে ওর সব দায়িত্ব নিলাম। আমি আজ 2 লক্ষ টাকার চেক দিয়ে যাচ্ছি, আমি আরও 8 লক্ষ টাকা দেব। ধীরে ধীরে শিশুটির নামে ফিক্সড ডিপোজিট করে দেব, কিন্তু সরকারি ক্ষতিপূরণ ছোবেন না যতক্ষণ না 50 লক্ষ টাকা ক্ষতিপূরণ এবং গ্রুপ ডিকে স্থায়ী সরকারি চাকরি আপনাকে দিচ্ছে, ততক্ষণ সরকারি ক্ষতিপূরণ নেবেন না। আমি আপনাকে নিয়ে অনেক দূর যাব।
তো দেখুন আজকের আরও একটি বড় খবর, আগামী 10 বছর দল চালাবো মমতার ঘোষণার পরে অভিষেক লিখলেন প্রশাসন মানে শুধু কথা নয়। তো বিগত কয়েকদিন ধরেই তৃণমূলের অন্দরে প্রকট হয়ে উঠছে গোষ্ঠীকন্দরের ছবি। এই পরিস্থিতিতে আরও একবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজের দলের বিধায়কদের মনে করিয়ে দিলেন তিনিই দলের চেয়ারপারসন, সেই সঙ্গে জানিয়ে দিয়েছেন আগামী 10 বছর পর্যন্ত তিনি দল চালাবেন, তাই তার কথা শুনতেই হবে সবাইকে। মুখ্যমন্ত্রীর এই মন্তব্যের পর বঙ্গ রাজনীতিতে শুরু হয়েছে ব্যাপক জল্পনা। সুযোগ বুঝে মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করা শুরু করেছেন বিরোধীরাও। এইসবের মধ্যেই বঙ্গ রাজনীতিতে উত্তাপের আঁচ বাড়িয়েছে তৃণমূলের যুবনেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের করা একটি মন্তব্য। দলের অন্দরে নবীন প্রবীণদের নিয়ে বেশ কিছুদিন ধরেই টানাপোড়েন চলছে। এরই মধ্যে মুখ্যমন্ত্রীর ঘোষণার পরেই ডায়মন্ড হারবারের সাংসদ সরাসরি বার্তা দিলেন কথা কম কাজ বেশির। তো দেখুন আজকের আরও একটি বড় খবর, রোগীর সঙ্গে দুর্ব্যবহার করলেই কড়া ব্যবস্থা, নার্সদের সতর্ক করল স্বাস্থ্য ভবন। তো সেবার মতো মহান পেশার সঙ্গে জড়িত তারা, কিন্তু সরকারি হাসপাতালের নার্সদের বিরুদ্ধে রোগী এবং তার পরিবারের সঙ্গে নিয়মিত দুর্ব্যবহারের ভুরি ভুরি অভিযোগ ভালো করে কথা বলা কিংবা রোগী কিংবা পরিবারকে পথ নিয়ে ভালো করে বোঝানো ধাতে নেই অধিকাংশ নার্সদের, বরং অনেকেই নিজেদের কেউকেটা ভাবেন। সরকারি হাসপাতালের নার্সদের বিরুদ্ধে দুর্ব্যবহারের অভিযোগের পাহাড় জমতেই এবার নড়ে চড়ে বসল রাজ্যের স্বাস্থ্য দপ্তর। স্বাস্থ্য ভবনের তরফে নির্দেশিকা জারি করে রাজ্যের নার্সিং কর্মীদের সতর্ক করা হয়েছে। ওই নির্দেশিকায় স্পষ্ট হুঁশিয়ারি দিয়ে বলা হয়েছে, রোগী কিংবা পরিবারের সঙ্গে ভালো ব্যবহার না করলে, রোগীদের যত্নে ফাঁক থাকলে কড়া পদক্ষেপ নেওয়া হবে। স্বাস্থ্য ভবনের ওই নির্দেশিকা যে ভিমরুলের চাকে ঢিল মেরেছে তা বোঝা গিয়েছে সিপিএম ইউএসআই পন্থী নার্স সংগঠনের তথাকথিত নেত্রীদের কথাই। তাদের বক্তব্য, নার্সদের জন্য এমন নির্দেশিকার প্রয়োজন ছিল না। তো দেখুন আজকের আরও একটি বড় খবর, চিকিৎসকরাই যদি দায়ী হবে তাহলে স্যালাইন ব্যান কেন, মমতাকে পাকে ফেললেন প্রতিবাদী। তো বিষাক্ত স্যালাইন কাণ্ডে অত্যন্ত চাপের মুখে রাজ্য সরকার, তাই বাধ্য হয়ে এবার স্যালাইন ব্যান করার পাশাপাশি 12 জন চিকিৎসককে সাসপেন্ড করা হয়েছে জানিয়ে গর্জে উঠছেন জুনিয়র চিকিৎসকরা। তাদের বক্তব্য, এভাবেই গোটা বিষয়কে আড়াল করার চেষ্টা করছে রাজ্য। আর এইবার সরাসরি রাজ্যের দিকে বড় প্রশ্ন ছুঁড়ে দিলেন প্রতিবাদী জুনিয়র চিকিৎসক। এই দিন সাংবাদিকদের মুখোমুখি হন জুনিয়র চিকিৎসকরা, আর সেখানেই যেভাবে চিকিৎসকদের সাসপেন্ড করা হয়েছে তার বিরুদ্ধে সোচ্চার হন তারা। জুনিয়র চিকিৎসক আশফাকুল্লাহ নাইয়া বলেন, আপনারা 12 জন চিকিৎসককে সাসপেন্ড করলেন, তাহলে তারাই যদি আসল দায়ী হয়ে থাকবে তাহলে স্যালাইন কেন আপনারা ব্যান করলেন? আসলে বারবার করে চিকিৎসকদের বলির পাঠা করা হচ্ছে। আর জুনিয়র চিকিৎসকের এই প্রশ্ন যে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে পাঁকে ফেলে দেবে, সেই ব্যাপারে নিশ্চিত রাজনৈতিক সমালোচকরা। তো দেখুন আজকের অন্তিম আপডেট, রিঙ্গার ল্যাকটেট স্যালাইনি ব্যবহার করতে চাপ দেয় ওপর মহল, বিস্ফোরক চিকিৎসক। তো রিঙ্গার ল্যাকটেট থেকে জটিলতা বাড়ছে, এমনকি মৃত্যু হচ্ছে প্রসূতির। প্রায় 1 দশক আগে এই পর্যবেক্ষণের কথা স্বাস্থ্যবানকে জানিয়েছিলেন আলিপুরদুয়ার জেলা হাসপাতালের তৎকালীন চিকিৎসক উদয়ন মিত্র। তার দাবি, ওই স্যালাইনি ব্যবহার করতে হবে বলে চাপ আসে ওপর মহল থেকে, উল্টে তাকে শোকজ করা হয় বদলিও। এই মেদিনীপুর মেডিকেলে প্রসূতির মৃত্যুতে কাঠগড়ায় পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালের তৈরি রিঙ্গার ল্যাকটেট কলকাতা হাইকোর্টে উঠল স্যালাইন প্রসঙ্গ এবং প্রসূতিদের মৃত্যুর প্রসঙ্গ। প্রধান বিচারপতি টি.এস. বেগানাম এবং বিচারপতি হিরণময় ভট্টাচার্যের বেঞ্চে মামলার শুনানির সময় আইনজীবী ফিরোজ এরুলজি বলেছেন, 2015 সালের জুন মাসে আলিপুরদুয়ারের এক চিকিৎসক এই স্যালাইন নিয়ে অভিযোগ করেন। যেহেতু তিনি মুখ খোলেন তাই তার বিরুদ্ধে পদক্ষেপ নেয় রাজ্য। কর্ণাটকে এই সংস্থাকে 3 বছর ব্যান করে দেওয়া হয়, তারপরেও এই রাজ্য এই সংস্থাকে কাজের সুযোগ দেয়। স্বাস্থ্য সচিব সব জেনেও কিছু করেননি। তাহলে ফ্রেন্ডস বুঝতে পারলেন, এই ছিল আজকের কয়েকটি গুরুত্বপূর্ণ আপডেট। এই ভিডিওটি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক করবেন এবং অবশ্যই ভিডিওটিকে রাজ্যের সমস্ত মানুষের কাছে শেয়ার করে সকলকে জানার সুযোগ করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।